নিয়েছেন কেমন? এত সোজা অর্থটা বুঝতে পারলে না মালা? যুবরাজ, বলো মালা। বলছিলাম সত্যি কি আপনি আগামীকাল চলে যাবেন? তাই তো ভাবছি। না 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 যুবরাজ, এখনই আপনাকে যেতে দিচ্ছি না। আপনাকে আমাদের এই গায়ে আরো অনেকদিন থাকতে হবে। কেন মালা? এই কেনর জবাব আজ আমি দিতে পারবো না, তবে আপনাকে ছেড়ে দিতে আমার মন চাইছে না। হলো মালা। শুনুন, আপনি প্রতিদিন শিকারে বেরোবেন আর আমি আপনার পিছনে পিছনে থেকে আপনার কাজে সহযোগিতা করব। আপনি বিকেলে ওই পদ্মদিঘির সৌন্দর্য উপভোগ করবেন আর আমি আপনার পিছনে পিছনে থেকে কি বলবো জানেন? কি বলবে? মনটা সবাই দিতে পারে, আচ্ছা আমি তোমার প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। মনটা সবাই দিতে পারে, আমি তোমার প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। ও জান আমার জান, জীবনই তো নাই। ভালোবাসার চেয়ে বড় কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। ভালোবাসার চেয়ে বড় কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। তোমাকে ভালোবাসি, তোমাকে আপন জানি, বেঁচে আছি তুমি আছো তাই। জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো নাই। আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি, তখন তোমাকে যেন ভালোবাসি। আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি, তখনও তোমাকে যেন ভালোবাসি। তোমাকে ভালোবাসি, তোমাকে আপন জানি, বেঁচে আছি তুমি আছো তাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো না। ভালোবাসার চেয়ে বড় কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। ভালোবাসার চেয়ে বড় কিছু আছে কিনা
না, আমি তা জানি না। তোমাকে ভালোবাসি, তোমাকে আপন জানি, বেঁচে আছি তুমি আছো তাই। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনে তো নাই। মালা, বলুন। সত্যিই তুমি মহৎ মালা। আমি যে ভেবেই পাচ্ছি না তোমার এই হৃদয়টা কি দিয়ে গড়া। এত অল্প সময়ে আমাকে আপন করে নিলে, তা আমি কোনোদিন ভাবতেও পারিনি মালা। যুবরাজ, কোন শালারে এই বাসুদেবের নাতির সাথে রাত দুপুরে গুজুর গুজুর করেছি, তোর মাথাটাই আমি পাঠিয়ে দেব। দাদু, আরে যুবরাজ, তুমি এখানে? আমি তো ভেবেছিলাম এই নন্দীর ছেলে পটি কি নাকি। দাদু, আর তোকে যে কি বলবো পেতনি, রাত দুপুরে ঘরের বাইরে আসতে ভয় করে না? কি করবো বলো দেখি, ঘুম যে আসছে না তাই। তাই বুঝি যুবরাজকে ডেকে এনে ঘুম তাড়াচ্ছিস কেমন? দাদু, তুমি কিছু মনে করো না ভাই, হঠাৎ তোমাকে দেখেছে কিনা তাই তোমাকে ঘুম ভাঙিয়ে এখানে নিয়ে এসেছে। এই 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 হতচ্ছাড়ি লোকটা সারাদিন শিকার করে এসেছে, পরিশ্রম করে এসেছে, একটু ঘুমাবে বলে, আর তুই কিনা দাদু, যা যা বলছি বাড়ি যা, নইলে লাঠির আঘাতে তোর মাথাটাই পাঠিয়ে দেবো। বুড়ো ফুটকো টাকা। যাও ভাই, তুমি এবার একটু নীরবে ঘুমাও গিয়ে। চলুন দাদু। তাই চলো। আজ কতদিন হলো যুবরাজ শিকারে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সে ফিরে আসলো না। আমার মনে হয় মহারাজ, যুবরাজ খুব শিকার প্রিয়, তাই হয়তো আসতে বিলম্ব হচ্ছে মহারাজ। অসম্ভব, তা হতে পারে না। আমার মনে হয় বিজয় কুমার কোনো বিপদগ্রস্ত হয়েছে, নইলে নইলে একটু করে সে ফিরে আসতো। তাহলে মুল্লুকে অবশ্যই ফিরে আসতো মহারাজ। আমি জানি মুল্লুকা বিজয় কুমারের খুব প্রিয় পাত্র, তাই বিজয়কে বিপদের সম্মুখে পেলে সে ফিরে আসতে পারে না। তবে কি মহারাজ বলতে চান যুবরাজ সত্যি সত্যি বিপদমুখী হয়েছে? হ্যাঁ বলছেন, আমার মন তাই বলছে। আর দেরি নয়, যাও এই মুহূর্তে তোমার সৈন্য সামর্থ্য নিয়ে বিজয় কুমারের সন্ধানে চলে যাও। যেমন করে হোক, যেখান থেকে হোক, আমার বিজয়কে ফিরিয়ে আনার চাই। ঠিক আছে মহারাজ, আমি আগামী কল্লই ছুটে যাব যুবরাজের সন্ধানে, তারপর বন জঙ্গল হতে যুবরাজকে আপনার সম্মুখে হাজির করব। মহারাজ, মহারাজ বিদায়। আমি যে ভেবেই পাচ্ছি না বিজয় কুমার এখনো ফিরছে না কেন। অগো ঠাকুর, তুমি তো জানো লাগাইবো আল্লাহ। শৈশবে থেকে ফারকে হারিয়ে পিতৃ স্নেহে এতটুকু বড় হয়েছে, তাই তো তার উলস্তবিধি আমি সইতে পারছি না ঠাকুর। আমার বিজয় কুমারকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।
আপনার কি সংবাদ? কাঞ্চননগর থেকে কিছুতে রাজকর আদায় করা সম্ভব হচ্ছে না জনাব। এর কারণ কি? গত বছরে বন্যায় নাকি সেখানকার প্রজারা খুবই বিপদগ্রস্ত, তাই ওরা এ বছর রাজকর দিতে অস্বীকার করেছে জনাব। তাই বুঝে তুমি সানন্দে প্রাসাদে ফিরে এসেছো? তা নয় মহারাজ, আমিও পরিষ্কার বলে দিয়ে এসেছি, যদি 1 সপ্তাহের মধ্যে রাজকর পৌঁছে না দেয়, 3 বাবুদের সামান্য প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে নিতে হবে। এই জওয়ান কৌশিক কেনে পালবে জানা আছে। তাই করতে হবে, নইলে রাজ্য ছন্দ হয়ে যাবে। রাজপুত আপনাদেরকে না খেয়ে মরতে হবে। রাজকুল যাতে পরিপূর্ণ থাকে, আপনাদের সেই ব্যবস্থাই করতে হবে। এই আমার শেষ আদেশ। আমিও জওয়ান কৌশিক সেন, কি বাবুদের সামান্য প্রজাদের সাহিত্য করতে হবে। এই জওয়ান কৌশিক সেনের ভালোভাবে জানা যা দিল ওই যে তার অপরাধ করতে গেলে কাউকে নাকি ফিরে আসতে দিবে না। প্রয়োজন রূপতে রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করবে, তবে একটি পয়সাও রাজস্ব দিবে না। তাই নাকি? বেশ, তুই এবার যা। আমি এই শয়তানকে বিদ্রোহ করার প্রতিফল কি ভয়ঙ্কর। বল, তোর নাম কি? শ্যামলকা। বিদ্রোহ করবে কে? অন্যায় ভাবে রাজস্ব দেওয়ার অপরাধে। অন্যায় ভাবে? হ্যাঁ, অন্যায় ভাবে প্রজারা দিনের পর দিন স্ত্রী পুত্র নিয়ে নাকে দিন কাটাচ্ছে রাজস্ব না দেওয়ার অপরাধে। আর আমরা সৈনিকরা তাদের উপর চালাচ্ছে নির্যাতন। এই অন্যায় আমরা নীরবে সহ্য করব না। তাহলে রাজস্ব দেবে না কেমন? না, জানো এর পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে? আগে জানতাম না, এখন আমি বুঝে নিলাম। কে বুঝে নিলে? বুঝে নিলাম যে আমরা গরিব বলে সকলের মার খেলে চলবে না। এমনি ভাবে গরিব প্রজাদেরকে ধরে এনে বিনা অপরাধে বাজার চাবুকে আমরা উপরে বসে থাকবো না। তোমাদের হাতের চাবুক খেলা নেই, বলটা তোমাদের দিকে বসিয়ে দেব। এই চাষার বাচ্চা, তোকে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি, বিদ্রোহ করার কি প্রতিফল ভয়ঙ্কর হতে পারে। এই কে আছিস? আমার চাবুক টানা নিয়া। বল, রাজস্ব দেবে কিনা? না, দেবে না? চাষার বাচ্চা। বল। মারুন আমাকে যত পারো মারুন, তবে চাবুকের ভয়ে এই মুখ বন্ধ করতে পারবেন না। চাষাদের মুখ বন্ধ করলে কোনদিন চাবুকের ভয়ে বন্ধ হতে পারে না। আচ্ছা, দেখা যাক তোর মুখ বন্ধ করা যায় কিনা। বল হারামজাদা, রাজস্ব দেবে কিনা? না। না। ওর খেয়ে আরেকটা চাবুকের গা বলে আমার হাতের পিস্তল খারাপ ভীষণ ভাবে। তুমি কি বলতে চাও সুমন বাবাজি? বলতে চাই
এই চাষাড়াই হচ্ছে আমাদের প্রাণ, তাই ওদের গায়ে আর একটা চাবুকের ঘা পড়তে দেব না। তবে কি বাবাজি তুমি সেই ছোট লোকের দলে? ছোট লোকের দলে নয়, বলো ন্যায়ের দলে। ন্যায়ের দলে নয় তো কি? ওরা রোদে পুড়ে ভিজিয়ে ফসল ফলিয়ে আপনাদের ঘর ভান্ডার পরিপূর্ণ করে দেয়, আর আপনারা তার বদলে চালাচ্ছেন তাদের পৃষ্ঠের চাবুক। তা হতে আমি দেব না। আপনারা যদি অন্যায় ভাবে সব নিরীহ প্রজাদের উপর চাবুক চালিয়ে যান, তাহলে আমিও চুপ করে বসে থাকবো না। আমি এদের পক্ষে অস্ত্র ধরে আপনাদেরকে পাল্টা জবাব দিতে বঞ্চিত হব না। বেশ, তোমার কথাগুলো আমার স্মরণ থাকবে সুমন বাবাজি। তবে আমরা কেন করছি সে কথাটাই একবার তুমি ভালোভাবে ভেবে নিও। কে তুমি ভাই? পিস্তল নিয়ে ছুটে এসেছো আমাকে হত্যা করতে? আমি সেনাপতির পুত্র সুমন সেন, ন্যায়ের পূজারী, গরিবের বন্ধু। তাই তোমার বিপদে আমি ছুটে না আসতে পারলাম না ভাই। যাও ভাই, আজ তুমি মুক্ত। ঠিক আছে ভাই, গায়ে ফিরে গেলেও তোমার উপকারের কথা আমি কোনোদিনই ভুলবো না, কোনোদিনই ভুলবো না। আর কাঞ্চননগরের জনতাকে গিয়ে বলবো। কি বলবে? বলবো রাজীব হারিতে একটি লোকে আছে, তার নাম হচ্ছে সুমন সেন। আসি ভাই, আবার দেখা হবে, আবার দেখা হবে। আমিও সেনাপতির পুত্র সুমন। এই মাল দে, মাল দে, মাল দে ওর। যতক্ষণ আমার হাতে অস্ত্র থাকবে, ততক্ষণ আমি ন্যায়কে ধ্বংস হতে দেব না। কতক্ষণ হলো সে গিয়েছে, এখনো সে ফিরছে না। আর জানে, ওকে না দেখা পর্যন্ত আমার ওই ঘরে মন কিছুতেই টিকছিল না। ঠিক আছে, আমি এই অবসরে মালাখানা গেঁথে নেই। বলে দে না
সত্যিই তুমি জাদু জানো মালা? কেন যুবরাজ? নইলে এতদিন হলো তোমাদের এখানে এসেছি, কিন্তু আজও যেতে মন চাইছে না কেন মালা? আমি এক সামান্য নারী, আমার মাঝে এমন কি আছে যার জন্য আপনি আমাকে ছেড়ে যেতে মন চাইছে না? যদি বলি সেই গুণটা তোমার মাঝে আছে মালা? আমার মাঝে? হ্যাঁ, বলুন বলুন কি গুণ আছে আমার মাঝে? এখন বলবো না। বেশ, তবে আমি চলে যাচ্ছি। যেও না যেও না বন্ধু, এসো আমার তীরে।
বলো মালা। যুবরাজ, এত সুখ আমার কপালে কি সইবে? এসো মালা, আমার কাছে এসো। বেদরদি, আচ্ছা, এই তোমাকে সেই প্রথম দেখাতে মন দিয়ে ফেলেছি। তুমি বড্ড বোকা, তাই বুঝতে পারোনি। বেদরদি, বুঝলে না রে, মানিকে মানিক